রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। সময়টা 2018। আমি তখন ক্লাস 6-এ পড়ি। ছোটবেলা থেকে আমি আমার নানু বাড়িতে বড় হয়েছি। আমি আমার নানার সাথে সব সময় থাকতাম। আমার নানা অনেক আমল করতেন, আর নানার সাথে থাকায় আমারও 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। এলাকায় আমার নানাকে সবাই চিনত এবং সবাই খুবই সম্মান করত। অনেক সম্পদ থাকায় এলাকার প্রভাবশালীদের মধ্যেও একজন ছিলেন আমার নানা। আমাদের এলাকায় একটি মাদ্রাসা আছে, আর মাদ্রাসার সাথেই আমার নানার একটি জমি ছিল। নানা অনেক দানশীল হওয়ায় ভাবলেন ওই জমিটা মাদ্রাসার জন্য দান করে দেবেন। যেই ভাবা সেই কাজ। নানা শুক্রবারে মসজিদে জানিয়ে দেন যে তার মাদ্রাসার সাথে জমিটা তিনি দান করতে যাচ্ছেন। শুনে সবাই খুশি। ওই জমিটার মধ্যে ছিল একটা বট গাছ। মূলত এই বট গাছকে নিয়ে আজকের ঘটনা। নানা ভাবলেন যে বট গাছটা কেটে ফেলবেন। কিছুদিনের ভেতরে বট গাছটা কেটে ফেলা হয় এবং তারপর থেকেই শুরু হয় আসল ঘটনা। যেদিন বটগাছটা কাটা হয়েছিল ওই দিন রাতে নানা দুইটি অবয়বকে স্বপ্নে দেখতে পান। তারা নানাকে বলে তারা নাকি 350 বছর ধরে এই বটগাছে ছিল। এখন নানা এই বটগাছ কেটে ফেলায় তারা প্রতিশোধ নেবে। তারা হয় নানার কোনো ক্ষতি করবে, না হয় নানার কোনো প্রিয় জিনিস কেড়ে নেবে। নানা এই স্বপ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং ফজরের নামাজ শেষে হুজুরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হুজুর বলে এইটাতে তেমন কোনো চিন্তার কারণ নেই। জিনগুলো নাকি তেমন বড় কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। তারপর হুজুর নানাকে 2টি বোতলে পড়া পানি দিয়ে বলেন চিন্তা না করতে, আর নির্দিষ্ট করে বলেন এটা খেতে আর একটা আমাকে খাওয়াতে, কারণ নানা বলেছিল আমি তার সবচেয়ে আদরের এবং প্রিয় একজন। তারপর নানা আমাকে পানি পড়া দিয়ে বলেন খেয়ে নিতে, এবং আমি তা খেয়ে নিই। কিন্তু এরপর থেকে শুরু হয় আমার সাথে নানান রকমের অলৌকিক ঘটনা। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির একদম সামনে একটা গোরস্থান আছে। তো আমি নাকি প্রতিদিন রাতে বাড়ির মেইন গেট খুলে গোরস্থানের ওয়ালের পাশে তেঁতুল গাছের নিচে হাঁটাহাঁটি করতাম। এরকম 2 দিন হবার পর সবাই আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে আমার নানার ঘুম হারাম হয়ে যায়। তারপর আমাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে কিছু ওষুধ দেন আর নানাকে বলেন চিন্তা না করতে। আমার আম্মু এইসব শোনার পরে নানাকে বলেন কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে। তারপর আমার মামা আমাকে আমার দাদু বাড়িতে নিয়ে আসেন। আমার দাদারা নানার মতো এলাকার বেশ নামডাকলা মানুষ। আমি আগে কয়েকবার দাদু বাড়িতে 1 মাসের মতো থেকে যাওয়ায় মোটামুটি সবাই আমাকে চিনত। বেশ কিছু বন্ধুও বানিয়ে গিয়েছিলাম আগের বার। 2 দিন থাকার পর একদিন বিকেলে ক্রিকেট খেলে সন্ধ্যায় সিমনের বাসায় যাই। সিমন এখানে ছদ্মনাম। তারপর যখন বাড়িতে ফিরবো ঘড়িতে তখন সময় 9টা। গ্রামে 9টা মানে অনেক রাত। সিমনের মা আমাকে এগিয়ে দিতে চাইলে আমি না করায় তিনি আর আমার সাথে আসেননি। আমি তাদের বাসা থেকে বের হয়ে আপন মনে হাঁটতে থাকি। সিমনের বাড়ি থেকে দাদু বাড়ির মাঝখানের এলাকাটায় একটা বাঁশঝাড় পড়ে। আমি যখন বাঁশঝাড়ের ভেতরে ঢুকবো তখনই ভেতর থেকে একটা কর্কশ কথার আওয়াজ আমার কানে ভেসে আসলো, হাম্মার। আমি কোনো রকমে অবয়ব দেখতে না পেলেও এই বিচ্ছিরি গলা শুনেই আমার শীতদাঁড়া দিয়ে ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। ভয় লাগতে শুরু করে। কিছু ভেবে ওঠার আগেই পেছনে দৌড় লাগাই। সামনে একটা বাড়িতে আলো চলছে দেখে দরজায় হালকা টোকা দিতেই ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দেয়। সে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে তুই আবু বক্করের ছেলে না? ছদ্মনাম। আমি হ্যাঁ বলতে যাব, তখনই বুড়ো মহিলাটি আমাকে বলে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার আবার ভয় লাগা শুরু করলো, কিন্তু তাও নিজেকে মানিয়ে জিজ্ঞেস করলাম, আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? আপনি কি করে জানেন আমি আসব? তারপর আমার সামনে থাকা বুড়ো মহিলাটি একটু হেসে একটা রূপ নিল যা আমি জীবনে কোনোদিন দেখতে চাইব না। তার মুখটা বিচ্ছিরি রকমের একটা রূপ নেয়। তার চোখগুলো অনেক বড়, এবং এইসব দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারাই। তারপর যখন আমার জ্ঞান আসে তখন আমাকে আমাদের গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খালের পাশে এক ধান খেতে আবিষ্কার করি। আমার নাকে মুখে কাদা লেগেছিল, মাথাটা অনেকে ঘুরছিল, তাও কোনো রকমে উঠে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলাম। মনে হচ্ছিল আর হয়তো কোনোদিন আমি সূর্যের আলো দেখতে পাবো না। মনের কিছু শক্তি সঞ্চয় করে একটা দৌড় দিলাম। লক্ষ্য একটাই, কোনো রকমে বাড়ি পৌঁছানো।
কিন্তু চূড়ান্ত ভয়টা পাওয়া তখনও বাকি ছিল। আমার পেছনে অনেকগুলো কুকুরের আওয়াজ শুনে যখনই পেছনে তাকাই, আমার চোখকে তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখি আমার থেকে 100 মিটার দূরে কুকুরগুলো এত বড় যে আমি বলে বোঝাতে পারবো না। কুকুরগুলোর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আবার দৌড়াতে শুরু করলাম। আমি এত জোরে দৌড়াতে পারছিলাম না, কিন্তু তাও কুকুরগুলো আমার কাছে আসতে পারছিল না। যে কোনো এক অজানা শক্তি কুকুরগুলোকে আমার কাছে আসতে দিচ্ছিল না। তারপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান আসে, আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমি নাকি 5 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমার সাথে কি কি হয়েছে সবাই সবকিছু শুনে ঘাবড়ে যায় এবং হুজুরকে ডাকা হয়। কিন্তু তখনও সবাই এতটা অবাক হয়নি যতটা হুজুরের কথা শুনে হয়েছে। হুজুর আমার আম্মুকে বলে আমাকে কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমার আম্মু কান্নায় ভেঙে পড়েন আর বলেন কে এমনটা করতে পারে। হুজুর আরও বলেন আমাদের কাছে ওই কুকুরগুলো আসতে পারছিল না, কারণ আমার নানা আমার জন্য প্রার্থনা করছিল। নানার স্বপ্নে এক অবয়ব এসে হাসতে হাসতে বলে তোর প্রিয় জিনিস আমরা নিয়ে যাচ্ছি। নানা এইটা দেখে সাথে সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করে দেন। এই জন্য আমি নাকি বেঁচে গেছি। তারপর হুজুরের কাছে জানতে চাইলে যে কে এটা করেছে, তিনি বলেন আমার মামা এমনটা করেছে। হুজুর আরও জানায় যে এক খারাপ তান্ত্রিকের সাহায্যে মামা এমনটা করেছে। তারপর হুজুর কালো জাদুর সবকিছু নষ্ট করে দেন। আমি খাটের যেই পাশে থাকতাম সেই পাশের ম্যাট্রেসের নিচে কিছু তাবিজ এবং কিছু চুল পাওয়া যায়, যেগুলো ছিল আমার। আরও 4টি তাবিজ পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। আমাকে কিছু কালো জাদু করা খাবারও খাওয়ানো হয়েছিল। আর শুরুতে যেই হুজুরের কথা বলেছিলাম, ওই হুজুরের দেয়া পানি পড়া খেয়েই নাকি আমার ওপর পুরোপুরিভাবে কালো জাদু করা হয়। আর নানার স্বপ্নে আসা সেই 2টো অবয়ব ছিল তান্ত্রিকের পোষা জিন। আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার সাথে কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার মামাকে আমার নানা ত্যায্য পুত্র করে দেন। মূলত আমার মামা এমনটা করেন সম্পত্তির জন্য। আমার নানার অনেক প্রিয় হওয়ায় নানা বলেছিল আমার অর্ধেক সম্পত্তি আমার নাতিকে দেব। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। লিখতে বসে আমি অনেক কেঁদেছি, কারণ আমার মামাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু পাপ কাউকে ছাড়ে না, এ কথা আমরা সবাই জানি। আপনার মুখ থেকে ঘটনাটি শুনলে আমার এত কষ্টে লেখা এই ঘটনা সার্থক হবে। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ভালো আছি। সামনে আমার টেস্ট পরীক্ষা, সবাই দোয়া করবেন আমার জন্য। আপনার কাছে আমার অনুরোধ, নাম প্রকাশ করলেও ঠিকানা প্রকাশ করবেন না। আর যারা এই ঘটনাকে অবিশ্বাস করবে শুধুমাত্র তাদেরই বিপুল জীবিত, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুলকিরা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমার এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটা ঘটেছিল 2015 সালে। ঘটনাটি যেখানে ঘটেছিল, যার সাথে ঘটেছিল এবং যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, অবশ্যই তাদের নাম প্রকাশ করা যাবে না। এবং এটা কেন যাবে না সেটিও আমি ঘটনার শেষে বলে দিচ্ছি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি একজন ব্যবসায়ী ছিলেন। তো উনি ওই শহরের এক সাইড দিয়ে উনি যাচ্ছিলেন আর কি, মানে শহরের ভিতরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। তো রাস্তা পার হওয়ার সময়, মানে রাস্তা পার হওয়া বলতে রাস্তা ক্রস করার সময় না, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় উনি যেটি হন সেটি হচ্ছে মানে একটা দুর্ঘটনার শিকার হন। একটি পিকআপ এবং সামনে থেকে আসা একটা অটো রিক্সা বা সিএনজি জাতীয় কিছু একটা হবে। তো এই দুইটার মানে মাঝখানে পড়ে যায়। মানে এই দুইটা যখন সাইড নিয়ে যাচ্ছিল, আমরা অনেক সময় মানে রাস্তার পাশে যদি পিকআপ দাঁড়িয়ে থাকে বা অন্য কোনো গাড়ি দাঁড়িয়ে থাকে, আমরা এটার সাইড দিয়ে যাই না। তো উনি ওরকম সাইড দিয়ে যাচ্ছেন, তবে উনি রাস্তার পাশে যে পায়ে হাঁটা অংশটা থাকে সেদিক দিয়ে না গিয়ে রাস্তার পাশে যে গাড়ি চলার অংশ সেদিক দিয়ে যাচ্ছিলেন। আর অপোজিট থেকে আসা আরেকটি গাড়ি আসছিল। তো উনি যেটা হয় সেটা হচ্ছে ওই দুই গাড়ির মাঝখানে পড়ে যান, সামনাসামনি মাঝখানে না, ওইটা যখন ক্রস করে যাচ্ছিল ওর মধ্যবর্তী জায়গায় জায়গাটা খুবই কম ছিল। তো ওইখানে প্রচন্ড চাপা খান আর কি। আর এই চাপ খাওয়ার সঙ্গে সঙ্গে উনি মারাত্মকভাবে আহত হন। ওনাকে রক্তাক্ত অবস্থায় খুলনার একটি হসপিটালে ভর্তি করা হয়।
অধিক মাত্রায় রক্তক্ষরণের ফলে তার হৃৎপিণ্ড কাজ করছিল না, তার পালস পাওয়া যাচ্ছিল না। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে ওনার আত্মীয় স্বজনদের কাছে খবর দেওয়ার মতো কোনো উপায় ওই সময় ছিল না, কারণ তার পকেট থেকে কোনো ঠিকানা বা এগুলো মানে পাওয়া যায়নি। আর একটা সমস্যা হলো, উনি যখন ওই অ্যাক্সিডেন্ট করেছেন ওখানে, তো ওই সময় ওনার পকেট থেকে ওনার মোবাইল, মানি ব্যাগ এই কিছু ভদ্রলোকেরা নিয়ে চলে গেছে। ভদ্রলোকের এই কারণে বললাম বিদ্রুপ করে, যে একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে, আমরা তাকে উপকার করব, জীবন বাঁচাবো, তো তার জীবন হয়তো বা বেশ কিছু ভালো লোক বাঁচিয়েছিল, তা আমাদের মধ্যে থাকা কিছু কুলাঙ্গা টাইপের লোক এই জীবন বাঁচানোর এই সুযোগে যখন দেশে তাকে কেউ নিয়ে যাচ্ছে, তখন কিছু লোক তার পকেট থেকে মোবাইল এবং মানিব্যাগ নিয়ে যায়। এখন মানিব্যাগের মধ্যে তার ভোটার আইডি কার্ড ছিল, অন্যান্য প্রয়োজনীয় ভিজিটিং কার্ড ছিল, আর মোবাইল ফোনে তো তার পরিবারের নাম্বারগুলো ছিলই। তো তার তো ঠিকানা পাওয়া যাচ্ছে না, এখন কি করা যায়? ওদিকে তার পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে ফোনে পাচ্ছে না, ফোন বন্ধ, কারণ যে ভদ্রলোক ফোন চুরি করেছেন তিনি তো ফোন বন্ধ করে রেখেছেন, যেটা হয় আর কি স্বাভাবিকভাবে, চুরি করার পরে ফোন বন্ধ করে রাখা। তো হেন পরিস্থিতিতে তার পরিবারের সদস্যরা তো তন্ন তন্ন করে খোঁজা শুরু করেছে, যে কোথায় গেল, কি হলো, ফোন নাম্বার বন্ধ। এদিকে হসপিটাল কর্তৃপক্ষ তার পরিচয় পাচ্ছিল না। তো এরকম একটা পরিস্থিতি। তখন ওই সময় আবার একটা অকেশন চলতেছিল, হয়তো বা আমাদের যতদূর আমার মনে পড়ে ঈদ বা এই টাইপের কোন একটা ফেস্টিভ্যাল, মুসলিম ফেস্টিভ্যাল। এই কারণে হসপিটালে মানুষের উপস্থিতি, মানুষ বলতে আমি বোঝাচ্ছি যে স্টাফ, তারপর নার্স, ডক্টর, এনাদের উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। আর এই কারণে ওই সময় যখন ওই ভাইকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, তখন এর পরবর্তীতে যেটা হয় সেটা হলো, যেহেতু এইটা একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু, পোস্টমর্টেমের প্রয়োজন হয় নিয়ম অনুযায়ী। আর ওই সময় পোস্টমর্টেম করার জন্য যে ডাক্তারকে উপস্থিত থাকতে হবে ডোমের পাশে, সেই ডাক্তার তখন উপস্থিত ছিল না। তো বলা হয় যে পরের দিন সকালবেলা ডাক্তার আসবেন, তখন পোস্টমর্টেম করা হবে। তো এই পর্যন্ত কি করতে হবে, লাশটা হিম ঘরে রাখতে হবে। তখন বেশ গরমের সময় এই ঘটনাটি ঘটেছে আর কি। তো প্রচন্ড গরম, যেহেতু নর্মাল মর্গে রাখলে তো লাশ পচে যেতে পারে, এই জন্য হিমঘরের বেশ কয়েকটা অংশ আছে। কিছু হচ্ছে ফ্রিজিং রুম, মানে ছোট ছোট বক্স, ছোট বক্স বলতে এটা মানুষের ডেড বডি রাখার জন্য যে ধরনের বক্স থাকার দরকার, সেই বক্স থাকে, ওর ভিতরে ডেড বডি রাখা হয়। আর একটা আছে তো যেটা হলো যে গরম রুমের মতো, সেখানে -3-4 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচার থাকে। তো সেখানে ওই ডেড বডিকে রাখা হয়, মানে ওই টেম্পারেচারে ডেড বডি ফ্রিজ হয়ে যায় না, মানে বরফ হয়ে যায় না, বাট পচন থেকে সাময়িকভাবে রক্ষা করা যায় আর কি। তো ওনাকে কি করা হলো, ওই ধরনের একটা রুমে রেখে দেওয়া হলো, একটা স্ট্রেচারের উপরে তার ডেড বডি রেখে দেওয়া হয় এবং তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর ওই রুম বন্ধ করে দিয়ে ডাক্তাররাও চলে যায়, হসপিটাল কর্তৃপক্ষ নাই ওদিকে। ওই সময় ডোমও উপস্থিত নাই, ডোমও সে চলে গেছে, তার বাড়িতে নাকি কি কাজ আছে, এই জন্য সেও অনুপস্থিত। আর ডোম এই কারণে অনুপস্থিত, যেহেতু ডাক্তার নাই, মানে আজকের রাতে অধিকাংশ সবাই ছুটিতে, যেহেতু লাশ কাটা হবে না, তো ডোম চিন্তা করেছে যাই আমি এই সুযোগে একটু বাড়িতে পরিবার পরিজনের সাথে একটু সময় কাটিয়ে আসি, এই চিন্তা করে সেও অনুপস্থিত ছিল। সে চিন্তা করেছে সকালে আসবো। এদিকে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা।
শুরুতে বলেছিলাম এই ধরনের ঘটনা হয়তোবা 1 কোটিতে 1টি ঘটে কিনা সেটিও সন্দেহ। যেই ভাইকে তার মানে মৃত হিসাবে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছিলেন, ওনাকে মানে উনি হঠাৎ রাতের বেলা ফিল করেন তার পালস ফিরে এসেছে, তার জ্ঞান ফিরে এসেছে। তিনি যখন চোখ খোলেন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, প্রচন্ড ঠান্ডায় তিনি জমে যাচ্ছিলেন। তিনি চিন্তা করছেন কি ব্যাপার, এত অন্ধকার কেন, আমি কোথায়? তিনি কিছুই মনে করতে পারছিলেন না। অনেক কষ্টে তিনি মনে করতে পারেন, ও আমি তো একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, এরপর তার কিছু মনে নেই। উনি চিন্তা করলেন তাহলে কি অ্যাক্সিডেন্ট করার পর আমার দৃষ্টিশক্তি চলে গেল? উনি বোঝার চেষ্টা করছিলেন প্রথমে তার দৃষ্টিশক্তি চলে গিয়েছে কিনা, না তো এত অন্ধকার কেন লাগছে। তো উনি ফিল করলেন যে না, তার দৃষ্টিশক্তি ঠিকই আছে, কারণ মর্গের যেই জায়গাটাতে তাকে রাখা হয়েছিল ওই জায়গার মানে ওই দেয়ালের একদম উঁচুর দিকে কাঁচ লাগানো আছে এবং সেই কাঁচের পরিমাণ খুবই অল্প। যেহেতু এটা পুরোটা ফ্রিজিং রুমের মতোই বলা চলে আর কি, তো ওই দিক দিয়ে হালকা আলো প্রবেশ করছিল। তো ওটা দেখে উনি বুঝতে পারলেন উনি একটা ঘরের মধ্যে আছেন এবং ওই পাশটাতে আলো আছে। এখন ওই আলো এত কম আলো যে ওই রুমের মধ্যে ওইটুকু আলোয় কোনো প্রভাবই পড়ছে না, রুমের অন্ধকার মোটেও কাটছে না, জাস্ট ভেতর থেকে বোঝা যাচ্ছে যে বাহিরে আলো জ্বলছে, এরকমটা আর কি। তো উনি চিন্তা করলেন যে উনি কোথায় শুয়ে আছেন বা বসে আছেন, এই চিন্তা করলেন। উনি হাত দিয়ে বুঝতে পারলেন একটা স্টিলের স্ট্রেচারের উপরে উনি শুয়ে আছেন। তারপর উনি উঠে বসেন, বসার পর হয়তো প্রচন্ড ঠান্ডা লাগছে। তখন উনি যেটি করেন সেটি হচ্ছে যে উনি ঠান্ডা থেকে বাঁচার জন্য পাগল হয়ে যান, কারণ ওনার শরীরে কোনো কাপড় ছিল না। কারণ হচ্ছে যে উনি তো দুর্ঘটনায় পতিত হয়ে ওনার শরীরের বিভিন্ন জায়গায় ছুলে গিয়েছিল। ডাক্তাররা কাঁচি দিয়ে ওনার শরীরের কাপড়গুলো কেটে ফেলেছিলেন তার উন্নত চিকিৎসার জন্য। আর যেহেতু উনি মারা গিয়েছিলেন এই কারণে তার শরীরের উপর একটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তো ওনার গায়ের উপরে যে চাদরটি ছিল এত কম তাপমাত্রার কারণে তার প্রচন্ড শীত লাগছিল। তো উনি পাগল হয়ে গেছেন যে শীত থেকে বাঁচার জন্য। তখন উনি চিন্তা করছেন আশেপাশে কি কেউ আছে, আমি কোথায় দেখি আশেপাশে কোনো কাপড় আছে কিনা। উনি কিন্তু তখনও জানেন না যে আসলে কোথায় আছেন, কিসের মধ্যে আছেন, কি ভয়ঙ্কর একটি জায়গায় আছেন। তো উনি মানে খড়ের গোদায় সূচ খোঁজার মতো মানে নিজের অজান্তেই, আমরা অনেক সময় এমন হয় না যে যখন মানে কোন একটা বিষয় এতটা উদ্বিগ্ন হয়ে যায় যে আশেপাশে কে আছে কি আছে, আমরা এই ধরনের চিন্তা না করে আমার প্রয়োজনীয় জিনিসটা মানে পাগলের মতো খুঁজতে থাকি। তো ওনার অবস্থাও ঠিক অমনটাই হয়েছে, পাগলের মতো উনি কাপড় খোঁজা শুরু করেছেন, কারণ উনি শীতে ওনার অবস্থা মানে প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে। তো অদ্ভুত ব্যাপার, উনি খেয়াল করেন যে কাপড় উনি খুব দ্রুতই পেয়ে গেলেন। উনি যখনই ডানে বায়ে হাত বাড়িয়েছেন কাপড়ের অভাব নাই, কারণ উনি যেখানে হাত দিচ্ছিলেন কাপড় পাচ্ছিলেন। তো যেহেতু উনি কাপড় পাচ্ছিলেন দ্রুত সেগুলো নিয়ে ওনার শরীরে জড়িয়ে শরীরটা একটু গরম করেন। এর কিছুক্ষণ পর উনি ফিল করেন আচ্ছা এত যে কাপড় আমি পেলাম হাত বানানোর পরেই, কাপড়গুলো যেখান থেকে তুললাম একটু নরম নরম ঠেকলো, মনে হলো নরম কোনো কিছুর উপর থেকে কাপড় নিলাম। উনি চিন্তা করছেন হয়তো বা কোনো আসবাবপত্র বা সোফা সেট, কিন্তু উনি আবার হাতে দেখলেন যে না, এটা কোনো আসবাবপত্র বা সোফা সেট এগুলো না, এগুলো ওরকম একটা স্ট্রেচার যেটার উপরে সে শায়িত ছিল, আর স্ট্রেচারের উপর মানুষের অবয়বের কিছু শুয়ে আছে। তো সে তখন একজনকে ডাকে, এ ভাই, ও ভাই, ওঠেন ওঠেন, কিন্তু সে আর ওঠে না। এর মধ্যে একজন বলে ওঠে,
কি ভাই, কি হয়েছে? তখন বলে যে খুব ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগতেছে? ঠান্ডা তো আমাদের লাগতেছে। তো বলে যে আমি কোথায় আছি? বলে কোথায় আছি সেটা কি আপনি দেখতে চান? বলে হ্যাঁ দেখতে চাই। তাহলে একটু অপেক্ষা করেন, লাইটটা দিই। উনি আবার মনে করেছিলেন উনি হয়তো বা হসপিটালের বেডে শুয়ে আছেন, আর যেহেতু রাত এই কারণে সবাই যদি ভালো করে ঘুমাতে পারে এই জন্য ওই রুমের লাইট বন্ধ করে রাখা হয়েছে। তো উনি আবার ওই যেই ব্যক্তি কথা বলে উঠেছে তাকে বলতেছেন যে ভাই লাইটটা দেয়া যাবে, অন্ধকারে তো কিছুই দেখি না। তখন তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, লাইট দিচ্ছি। এ কথা বলার পর সত্যি লাইট জ্বলে ওঠে। জ্বলার পর উনি যেই জায়গাটাতে আছেন সেটা যে আসলে কি জায়গা সেটা উনি নিজে আবিষ্কার করেন যে সেটি একটা মর্গ। সেখানে অনেকগুলো লাশ রাখা আছে। এটা লাশ কাটা ঘর না, বাট লাশ রাখা আছে। তো উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। তিনি তার পাশের লোককে বলেন ভাই এখানে শুধু লাশ আর লাশ। বলে হ্যাঁ ভাই এখানে লাশ আর লাশ, কিন্তু জীবিত ব্যক্তি আমরা মাত্র 2 জন। বলে যে আপনিও জীবিত? বলে হ্যাঁ আমিও জীবিত, আমিও অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু জ্ঞান ফিরে এসেছে। তখন ওই লোকটি বলে আসেন আমরা দেখি এখানে কারা কারা কাপড় পরে, মানে কাপড় দিয়ে ঢাকা। কয়েকটা কাপড় তো সরিয়ে ফেলেছে লাইট জ্বালানোর পরে দেখা গেল। তো এর মধ্যে ওই ব্যক্তি একটা করে লাশ মানে দেখাচ্ছে, কাপড় উঁচা করছে এবং বলছে যে এই লোকটার নাম এই কারণে সে মারা গেছে। এই কথা বলে আবার ওই লাশটা ঢেকে দিচ্ছে কাপড় দিয়ে, আবার আর একটা লাশ দেখাচ্ছে। তখন বলতেছে যে ভাই আপনি যদি মানে অ্যাক্সিডেন্ট করে এখানে আসেন বা ডাক্তার আপনাকে মৃত ঘোষণা করেছিল এই কারণে আপনাকে এখানে রেখে গেছে, আপনি জানেন কিভাবে যে এই লাশগুলোর নাম এই কারণে সে মারা গেছে? তো সে কোনো উত্তর দেয় না, সে তার মতো সে দেখিয়ে যাচ্ছে লাশগুলো। তো একটা জায়গায় এসে সে দেখে যে মানে দেখায় যে পাশাপাশি 2টো লাশ রাখা। ভালো কথা, 2টো লাশ রাখা। এখন এই লাশগুলো সে দেখায়। প্রথম কাপড়টি সে উঁচু করে, উঁচু করার পর দেখা যায় যে এতক্ষণ ধরে যিনি লাশ দেখাচ্ছিলেন স্ট্রেচারের উপরে তারই মৃতদেহ। এই দৃশ্য দেখার পর ওই ভাই তো প্রচন্ড ভয় পায়। উনি বুঝতে পারেন যে এতক্ষণ ধরে লাশ মানে দেখাচ্ছিল যে ব্যক্তিটি, ইনি আসলে জীবিত নন, ইনি মৃত। আর এরপরে পাশের স্ট্রেচারে যে আর একটা লাশ মানে সাদা কাপড় দিয়ে ঢাকা আছে সেটি উঁচু করেন এবং দেখেন এই লাশটি তার নিজেরই। তার নিজের বলতে ওই ভাই, যে ভাই দুর্ঘটনায় পতিত হয়ে মর্গে শুয়ে আছেন এখন। এই দৃশ্য দেখার পর মানে নিজের লাশ নিজে দেখছেন, আর যেই ব্যক্তি তাকে বিভিন্ন লাশ দেখাচ্ছে তার লাশটাও তিনি দেখছেন, অথচ তিনি দিব্যি তার সামনে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখার পর কি প্রিয় লিসেনার্স কেউ সেন্স ধরে রাখতে পারে? উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন সেন্স ফেরে তখন নিজেকে আবিষ্কার করেন সেই একই জায়গায়, একই ঘরে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। প্রচন্ড ঠান্ডায় ওনার শরীর মনে হচ্ছে বরফের মতো শক্ত হয়ে গিয়েছে। ওনার গলা দিয়ে একটা সাউন্ডও বের হচ্ছিল না। প্রিয় লিসেনার্স, শীতকালে আপনারা খেয়াল করবেন যে আমরা যদি প্রচন্ড শীতের মধ্য থেকে আমরা ঘরে ঢুকি, ঘরে ঢোকার সাথে সাথে বেশ কিছু সময় আমরা কিন্তু কোনো শব্দ উচ্চারণ করতে পারি না। আস্তে আস্তে স্বাভাবিক হই, কোনো গরম পানি যখন খাই বা চা কফি খাই, তারপর আস্তে আস্তে কণ্ঠস্বরটা স্বাভাবিক হয়। আর উনি এতটা ঠান্ডার মধ্যে থেকে কিভাবে তার কণ্ঠস্বর ভালো থাকবে? আর এরকম ভয়ের ঘটনা ঘটার পর আর কেউ কি কথা সহজে বলতে পারে?
উনি শব্দ করার চেষ্টা করছিলেন, উনি চিৎকার করার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না, কারণ ওনার গলা দিয়ে কোনো সোয়ারই বের হচ্ছিল না। তো এই অবস্থায় উনি কতক্ষণ ছিলেন তার মনে নেই, তবে ওই অবস্থার কিছু সময় পর তিনি হয় ঘুমিয়ে পড়েন বা অজ্ঞান হয়ে পড়েন, দুটার একটা ঘটেছে। তার যখন আবারও জ্ঞান ফেরে তখন দেখে যে রাতের বেলা আলো, মানে যতটুকু আলো দেখেছিল এখন মনে হচ্ছে তার থেকে একটু বেশি আলো। তখন তিনি বুঝতে পারেন যে মনে হয় সকাল হয়ে গিয়েছে। প্রিয় লিসেনার্স, আমি শুরুতেই বলেছি আপনাদের মনে হতে পারে যে এরকম ফ্রিজিং রুমে মানে আলো আসলো কোত্থেকে। ওই দেয়ালের একদম উপরের দিকে সামান্য একটু অংশে কাচের একটা বর্ডার রয়েছে, কাচ, কিন্তু সেদিক দিয়ে কোনো বাতাস ঢোকে না, জাস্ট এমনিতে আর কি, মানে ছাদ এবং দেয়ালের ঠিক সংযোগস্থলে একটু কাচ রয়েছে। ওদিকে কি হয়েছে, সকালবেলা ডোম চলে আসে। ডোম চলে আসার পর সে তো মর্গের দরজা খোলে, আর যখনই ওই দরজা খোলার জন্য দরজার ওই বাহির থেকে একটু খটখট আওয়াজ হচ্ছিল, তখন কিন্তু ওই ভাই টের পেয়েছিলেন যে কেউ দরজা খুলছে। আর উনি একে তো এই লাশের সাথে সারা রাত কাটিয়েছেন, তারপর ওনার সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। উনি কি করেছেন, ওই মানে যখন বুঝতে পেরেছেন যে যেদিক থেকে শব্দ আসছে, দরজা শব্দ, উনি ওই শব্দ ধরে ওইদিকে দৌড় দেওয়ার চেষ্টা করেছেন। ওদিকে মর্গের দরজা খোলার সাথে সাথে ডোম দেখছে যে সাদা কাপড় পরা এক লাশ তার দিকে দৌড়ে আসছে। এই দৃশ্য দেখার পর উনি এক টান দিয়ে দরজা আবার লাগিয়ে দিয়ে ও বাবা গো মা গো, ভূত ভূত বলে দৌড়ানো শুরু করেছেন। দৌড়ে সরাসরি ডক্টরস রুমের ভিতরে চলে যান, বলেন যে মর্গের মধ্যে ভূত, লাশ জীবিত হয়ে গেছে। সবাই বলে যে তুমি রাত্রে কি মানে একটু বেশি টেশি খাইছো, মানে অতিমাত্রায় খাওয়ার কারণে এখনো জ্ঞানে আসতে পারো না, এখনো মাতাল অবস্থায় আছো। তো তিনি বলছেন যে না, আমি রাত্রে এক ফোঁটা মদও ধরিনি, আমি সম্পূর্ণ সেন্সে আছি, বিশ্বাস না হয় আপনারা চলেন। কেউ বিশ্বাস করে না। যাই হোক, সে যখন বলে যে বিশ্বাস মানে তাকে করার জন্য অনেক রিকোয়েস্ট করে, অবশেষে একজন ডাক্তার এবং আরো কয়েকজন স্টাফ তারা আসে। তারা আসার পর আবার এইবার কি হয়েছে, ওই দরজা যখন বন্ধ করে দিয়েছিল বাহির থেকে আবার, তখন ওই দরজার পাশেই উনি বসেছিলেন, এই আশায় বসেছিলেন যে আবার দরজা খুলবে। তো ওনারা এসে যখন আবার দরজা খোলেন, তখন দরজার সাথে যেহেতু উনি হেলান দিয়েছিল, উনি মানে একটু বাহির দিকে পড়ে যান এবং পড়েই নজরা শুরু করেন। আবার উনি উঠে দাঁড়িয়ে মানে এতটা ভয় পেয়েছিলেন যে মানুষকে জড়িয়ে ধরার চেষ্টা করছিলেন। প্রচন্ড ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে ছিলেন আর কি। তো ওই দৃশ্য দেখে ওই ডাক্তাররা ও বাবা গো মা গো ভূত ভূত বলে তারা দৌড়াদৌড়ি শুরু করে। যে লোকগুলো ছিল তারাও যে যেদিকে পারে দৌড়াদৌড়ি শুরু করেছে। এদিকে হসপিটালের মধ্যে মানে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। লাশ কাটা ঘরে লাশ উঠে বসেছে, লাশ কথা বলে, লাশ দৌড়াদৌড়ি শুরু করছে। তো এটা যে চারদিকে চাউর হয়ে গেল, চারদিকে আতঙ্ক বিরাজ করা শুরু করলো। লোকজন আরো এগিয়ে আসলো এবং এগিয়ে এসে দেখে যে না, আসলে লাশ না, যাকে গত রাতে মৃত ভেবে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল সে দিব্যি জীবিত। তখন সেই ইশারা ইঙ্গিতে বোঝা যায় তার অবস্থা খারাপ। তখন লোকজন তাকে ধরে শরীর গরম করে, গরম করার পর আস্তে আস্তে সে কথা বলতে পারে। তাকে চা কফি খেতে দেয়া হয়, সে আস্তে আস্তে খেয়ে তার কণ্ঠস্বর একটু একটু করে ফিরে আসতে থাকে। তখন তার বাড়িতে খবর দিতে বলে। তার বাড়িতে খবর দেওয়ার পর লোকজন চলে আসে। লোকজন কিন্তু জানতোই না এই অবস্থা। তখন তার আত্মীয় স্বজনরা প্রচন্ড ক্ষিপ্ত হয় ডাক্তারদের উপরে, যে এইভাবে একটা মানুষকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা, ওইভাবে মানে গভীর কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাকে মৃত বলে লাশ মানে লাশের ঘরে পাঠিয়ে দেওয়া, এটা কোন যুক্তিতে ঠিক? আর সে যদি মৃত হবে এখন জীবিত হলো কিভাবে? এই নিয়ে প্রচন্ড হই হট্টগোল সৃষ্টি হয়ে যায়। ওদিকে কি হয়, যে ডাক্তার তাকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি তো একটা মস্ত বড় ভুল হয়ে গেছে তার। এটা অন্যায় না, এটা ভুল, কারণ উনি তো ইচ্ছা করে এটা দেননি। কিন্তু এই বিষয়টা যেহেতু খুবই স্পর্শকাতর একটা বিষয় ছিল, তখন ওই ডাক্তারও ভয় পান যে যদি রোগীর পরিবার যদি মামলা করে তাহলে সমস্যা।
ডাক্তার বিসিএস পরীক্ষা দিয়ে সদ্য জয়েন করেছিলেন। তো উনি বিবাহিত ছিলেন, কন্যা সন্তান ছিলেন ছোট। এখন উনি তো অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছেন। ওনার এই ভুলের কারণে যদি চাকরি চলে যায় তাহলে কি হবে? ওই ডাক্তার কি করেছিলেন, ওই ভাইয়ের বাড়িতে এসেছিলেন, তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলেন এবং নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারা যেন এই বিষয়টা নিয়ে আর কোনো আইনগত পদক্ষেপ না নেয় সেই জন্য খুব আকুতি মিনতি করেন। ওই ভাইয়ের পরিবার ডাক্তারের কথা মেনে নেয়, এই বলে মেনে নেয় যে আসলে সে তো মরেই গিয়েছিল, আল্লাহ তাআলা তাকে ফেরত দিয়েছেন, আপনি কোনো ভুল করেননি, আল্লাহই তাকে জীবিত করেছেন। হয়তোবা তার পালস বন্ধ ছিল, হার্টবিট বন্ধ ছিল, এটা অনেক সময় হয়। আপনি তো পরীক্ষা করে যেহেতু পালস বা হার্টবিট পাননি, স্বাভাবিকভাবে আপনি মৃত ঘোষণা করেছেন। আপনার জায়গায় আমরা থাকলেও সেটাই করতাম, সুতরাং আপনি কোনো অন্যায় করেননি। আর যেহেতু আমাদের পরিবারের সদস্য আবার আমাদের কাছে ফেরত চলে এসেছে, এটাই আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা এটা নিয়ে আর কোনো পদক্ষেপ নেব না, আমরা ভুলে গেছি সবকিছু, আপনি নিশ্চিন্ত মনে চলে যান। তো তিনি আশ্বস্ত হয়ে চলে যান এবং সত্যি ওই ভাইয়ের পরিবার থেকে এটা নিয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই ভাই খুলনা শহরের একটি মোটর গ্যারেজ পরিচালনা করেন, খুব ভালো একজন মানুষ। এরপরে তিনি হুজুর হয়ে গেছেন একদম, কারণ আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় জীবন দান করেছেন। তিনি এখন ভালো আছেন। তাকে কিন্তু অনেক রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনার একটা ছোট্ট ভিডিও করি, উনি রাজি হন না, কারণ উনি চাচ্ছিলেন না এই বিষয়টা নিয়ে আবার এটা নিয়ে কথা উঠুক, আবার নতুন করে মিডিয়ার খোরাক হোক, এই সমস্ত বিষয়গুলো এটা উনি চাচ্ছিলেন না। যার কারণে উনি বলেছিলেন যে নাম প্রকাশ না করার শর্তে, কোন হসপিটাল, কোন ডাক্তার, এগুলো না বলার শর্তে এটা বলা যাবে, কিন্তু কোনোভাবেই তিনি তার কোনো লিখিত স্টেটমেন্ট বা ভিডিও বা অডিও কোনো স্টেটমেন্ট দেবেন না। তো এই কারণে আমরা নাম বা অন্যান্য যেই জায়গাগুলো, এই জায়গাগুলো কোনো কিছুই বলতে পারলাম না। প্রিয় লিসেনার্স, আপনি একবার ভাবুন যে বা ওই ব্যক্তির জায়গায় আমরা যদি আমাদের নিজেকে চিন্তা করি তাহলে কেমন মনে হবে? সারাটা রাত লাশের সঙ্গে কাটানো, আবার একটি লাশ সে উঠে লাইট দিয়ে তাকে অন্য লাশগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে যে কোন লাশ কিভাবে মারা গেছে বা কোন ব্যক্তি কিভাবে মারা গেছে। আর শেষে দেখা গেল যে দুটো লাশ শায়িত আছে স্ট্রেচারের উপরে, একটা হচ্ছে যেই ব্যক্তি তাকে দেখাচ্ছে তার লাশ, আর একটা ওই ভাইয়েরই লাশ। এই দৃশ্য দেখার পর কারো কি সেন্স ঠিক থাকতে পারে প্রিয় লিসেনার্স? নিশ্চয়ই না। আর এইভাবে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার পর আবার সচল হওয়া, অনেক সময় দেখা গিয়েছে কবর দেয়া হয়ে গেছে, কবরের মধ্যেও সে জ্ঞান ফিরে পেয়েছে, পরে কবর ভেঙে উঠে এসেছে। এরকম ঘটনাও কিন্তু কালে ভদ্রে ঘটে, হয়তোবা সচরাচর ঘটে না, কিন্তু বহু বছর পর পর এই ধরনের মিরাকল ঘটনা কিন্তু ঘটে। আমিও ছোটবেলায় শুনেছি এরকম একটি ঘটনা, তবে সেই ঘটনার স্থান কাল এটা তো আমরা জানি না। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি আপনার ঘটনা, আপনার নামটা প্লিজ একটু বলবেন, ঝালকাঠিতে কোথায় বাসা আপনার? হ্যাঁ, হ্যালো লিসনার, আমার নাম হাবিবুর রহমান মাহিন। ঝালকাঠিতে থানার সামনে বাসা আমার। থানার সামনে আপনার বাসা। চলে যায় আপনার ঘটনায়। হ্যাঁ, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা এটা। আমার ফুপি ছিল, মানে আমার বাবার আপন চাচাতো বোন। জি। তো সে ঢাকায় থাকতো, তার 2 মেয়ে ছিল আর একটা ছেলে। তো মেয়ে দুজন বিয়ে দেওয়ার পর তাদের সংসারটা একদম ছোট হয়ে যায়। তো খুব শান্তিতেই ছিল, তার একটা ছোট সংসার, ছোট পরিবার, খুব শান্তিতেই ছিল। তো হঠাৎ করে 2009 সালের দিকে কোনো একটা কারণে আমার ফুপার আর কি চাকরিটা চলে যায়। চাকরি চলে যাওয়ার পর মানে একমাত্র ফুপাই ছিল যে মানে ইনকাম করতো আর কি পরিবারের মধ্যে। তো ইনকাম যেহেতু নেই, তাই আর কি ঢাকা শহরে থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। তো তারা ঝালকাঠি আর কি শিফট করে চলে যায় গ্রামের দিকে। তো গ্রামের দিকে চলে যাওয়ার পর তার গ্রামেই আর কি তারা পার্মানেন্টলি থাকে। তো ফুপা তখন তার জব হিসেবে আর কি দোকানদারি করা আর কি বেছে নেয়। আচ্ছা। তো নদীর ওপার, গ্রামের থেকে নদীর ওপার গিয়ে দোকানদারি করতো। তো গ্রামে আসলে একটা কথা প্রচলিত যে মানে মেয়েদের ক্ষেত্রে যে চুল মানে ছেড়ে আর কি হাঁটাটা নিষেধ ছিল। আচ্ছা।
তো আমার ফুপুর একটা অভ্যাস ছিল, সে আর কি চুল মেলে আর কি হাঁটাচলা করতো বেশিরভাগ সময়। তো আমার ফুপু একটা টাইম মানে তার মানে স্বভাবে কিছু পরিবর্তন হচ্ছিল। সে ফুপার সাথে আর কি কেমন জানি একটু কথা বলতো, মানে একরকম আর কি তাকে দেখতে পারতো না এরকমের একটা কিছু। তো এক রাত্রেবেলায় ঘুমানোর সময় ফুপু আর কি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, উঠে বসে পড়ে। তো বসে পড়ার পর সে বসে বসে ঘুম রাখছে আর কি কেমন জানে। তো ফুপা পাশে শোয়া ছিল, সে ঘুম থেকে উঠে যায়। উঠে যাওয়ার পর সে জিজ্ঞেস করলো যে কি হলো, তুমি ঘুম থেকে উঠে গেলে কেন? তো ফুপু কোনো রেসপন্স দিচ্ছিল না। বলে তারপর অনেকবার জিজ্ঞেস করছিল তোমার হয়েছে কি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? তো কোনো রেসপন্স দিচ্ছিল না, সেভাবে ঘুম রাখছিল। তো অনেকক্ষণ পর নিজের ইচ্ছায় ফুপু আর কি ঘুমরানি থেমে দিয়ে সে নিজে শুয়ে পড়লো। তো পরের দিন সকালে উঠে ফুপা তাকে জিজ্ঞেস করলো তুমি কালকে রাত্রে এরকমের করছিলে কেন? বলে কোন সময় কালকে রাত্রে? কালকে তো আমি তো ঘুমিয়েছিলাম, আমার শরীর খুব ক্লান্ত ছিল। বলে কেন, কালকে রাত্রে তো তুমি ঘুম থেকে উঠে এভাবে ঘুমরাচ্ছিলে। তো বললো যে কই না তো। তো এরকমের করে কিছু দিন মানে অনেক দিন গেল, তার মানে স্বাভাবিক পুরো একটা পরিবর্তন আসছে আস্তে আস্তে। তোমার সাথে ঝগড়া হচ্ছিল কোনো কারণ ছাড়াই। তো এরকমের ঝগড়ার কারণে তো ফুপা মনে করলো যে মেন্টালি কোনো ডিপ্রেশন ভুগছে কিনা, যে আমাদের আগেরটা অবস্থা ভালো ছিল এখন হয়তো বা আমরা নিচে নেমে গেছি, এই ধরনের কোনো চিন্তা ভাবনার কারণে এরকম হচ্ছে কিনা। তো ডাক্তারের কাছে নিয়ে গেল ফুপুকে। ডাক্তার তো টেস্ট দিল, টেস্ট করানোর পর কোনো রকমের রিপোর্টে কোনো রোগ ধরা পড়েনি বা কোনো হয়নি। তো গ্রামের মানুষ আসলে ওই আধ্যাত্মিক বিষয়গুলোর উপরে খুব বিশ্বাসী, তারা মানে ওঝা টোঝা এই জাতীয় বিষয়ের উপরে খুব মানে বিশ্বাস করে। তো আশেপাশ থেকে পরামর্শ দিয়েছিল যে আপনারা এই দেখেন ওঝা দেখান বা কোনো ভালো একটা আলেম ওলামা দিয়ে দেখান যে কিছু হয়েছে কিনা। তারা কিছু হলেই আর কি বা এগুলার জন্য পরামর্শ দেয়। তো এক হুজুর আছে আর কি, মানে আমার ওই গ্রাম থেকে প্রায় আরো 2-3টা গ্রাম পরে। তো উনি খুব মানে ভালো মানে দেখতে পারে। তো উনি করছে কি মানে ওনার আর কি এসে কাজও হয়, উনি বছরে একবার আসেন আর কি। উনি এসে চাকরি করে, মানে আদালতে চাকরি করে। তো উনি একবার আসে, তো ওনার কাছে সরাসরি নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পর তো সিও যখন ফুপু আসছিল তো ফুপুকে বসানো হলো। তো হুজুর আসলো, হুজুর আসার সাথে সাথেই ওনার দিকে যখন তাকালো হুজুর বলল যে আমি সরি। এখন ফুপু জিজ্ঞেস করলো সরি মানে, বিষয়টা বুঝলাম না। বললো যে আপনার সাথে আমি আলাদাভাবে 5 মিনিট কথা বলতে চাই। বলে আচ্ছা ঠিক আছে। তো ফুপুকে শরীর দিয়ে আলাদাভাবে যখন রোগী সব দেখা হলো আলাদা কথা বলতে চাইলো। বলে দেখেন আপনার স্ত্রীর উপরে একটা বদজিন আচর করেছে, যেটা আমার সাধ্যের মধ্যে নাই। আর দ্বিতীয় কথা, এর বিরুদ্ধে যদি আমি লড়তে যাই তাহলে আমারও ক্ষতি হতে পারে, এমনকি আমার পরিবারেরও ক্ষতি হতে পারে। তো বললো যে তা আমি কি করতে পারি? বলে দেখেন আপনি অন্য কোনো ওঝা টোঝা এদের দিয়ে দেখান, বাট এই রিস্ক আমি নিতে পারবো না। ঠিক আছে, তা অন্য কাউকে দেখালে হয়তো হতেও পারে। তো ফুপা তখন আর কি চলে আসলো। ফুপা তখন ওই বিষয়টাকে অতটা গভীরভাবে নেয়নি। আচ্ছা, যে কি না কি হয়েছে হঠাৎ করে অতটা বিশ্বাসের মধ্যে আনতে পারেনি। তো এরপর থেকে যে ঘটনাটা মানে এরপর থেকে যা ঘটছে তা একদমই বিশ্বাস করার মতো না, যা চোখে মানে ফুপা কখনো আদৌ আশা করেনি। এক রাত্রেবেলায় ফুপুকে পাওয়া যাচ্ছিল না, তো হঠাৎ করে সবাই খোঁজা শুরু করলো যে কি হয়েছে, ফুপুকে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই খোঁজা শুরু করলো। তো হঠাৎ করে মানে সারা রাত্র খোঁজার পর ফুপুকে পাওয়া গেল একটা বট গাছের উপরে, সিঁদুর পরানো বট গাছের উপরে। তো ফুপুকে অনেক রিকোয়েস্ট করা হলো যে নামো নামো নামো। তো ফুপু নামলো না। তাকে অনেকবার নামানোর চেষ্টা করলো, সে খুবই রাগী, সে নামবে না। তাকে নামানোই যাচ্ছে না। তো একটা সময় সে মানে দুর্বল হয়ে পড়লো, কারণ যেন মনে হচ্ছে ঘুরে পড়ে যাচ্ছে গাছ থেকে। তো এই সময় একজন গাছে উঠে তাকে ধরে নামালো। তো এরকম ধরে অনেক দিন অনেক চলছে। তো আমি আদৌ তখন এই কাহিনী আর কি এগুলো আমার জানা ছিল না। তো আমার এক দাদা মারা গেছে, মানে আমার দাদার আপন ভাই, ছোট ভাই, আমার সম্পর্কে দাদা। তো আমার ফুপুর আবার সম্পর্কে আপন চাচা হয়। তো আমি মৃত্যু সংবাদ শুনে আমি গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পর মানে ফুপুর বাড়ি থেকে মানে অল্প কিছু দূর আর কি দাদার বাড়ি। তো আমি বাড়ি গিয়ে সবাইকেই দেখলাম, তার ফুপুকে দেখলাম না। তো আমি জিজ্ঞেস করলাম আশেপাশে যে ফুপু কেন আসলো না, তার তো আসার কথা, তা সে আসলো না কেন? তো বললো যে ফুপু তোমার, একজন আমাকে বললো তোমার ফুপুর কি হয়েছে, সে নাকি মরা বাড়ি আসতে পারে না, তার নাকি কি সমস্যা আছে। তো বললো যে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যে দেখছি। তো আমি হিটে ফুপু বাড়ি গেলাম। তো যাওয়ার সাথে সাথে ফুপু আমাকে জড়িয়ে কেঁদে দিল যে বাবা কেমন আছো এই সেই।
আমি বললাম আমি মানে হ্যাঁ হাইটে দিয়ে বললাম যে ফুবু তুমি কেমন, যে তোমার চাচা মারা গেল, তুমি মরা বাড়ি গেলে না, এটা কেমন? বলে বাবা আমি তো মরা বাড়ি যেতে পারি না। বলে কেন মরা বাড়ি যেতে পারো না, এটা কেমন কথা? বলে বাবা আমি মরা বাড়ি গেলে ও আমাকে রাত্রেবেলা খুব মারে এবং ও আমাকে মানে প্রচুর জ্বালায়। আমি বলছি যে মানে কি মারে? আমি বললাম কি মারে? আমি বললো ও হচ্ছে বদজিন। বলে বদজিন মানে এই টাইপের? আমি তত মানে ওটার উপরে ততটাই না। আমি তখন বললাম যে এগুলো কি বলো? বলে বাবা তুই বুঝবি না, আমার খুব মানে সমস্যা করে ও। তো বললো পরে আমি মনে করে বসে অল্প কিছুক্ষণ পর তারপর চলে আসলাম। তো ফুবা অনেক ওঝা দেখিয়েছে, অনেকে দেখিয়েছে। তো এট লাস্ট একজন মানে শিববাড়ি আর কি, মানে ধালুকারি বিখ্যাত শিববাড়ি, তো এখানে ওঝা আছে। তো সেখানে এক ওঝাকে দেখালো। তো উনি 3টা তাবিজ দিয়েছিল। তো মোট 7টা তাবিজ লাগবে, তো 3টা তাবিজ দিয়েছিল। তো বললো যে 3টা আপাতত নেন, আরগুলো পরে দেব। তো ফুবা বললো যে সবগুলো একসাথে দিলে হয় কি? তখন তুমি উনি একটু মানে রিয়েক্ট করলো, যে মানে রাগ দেখালো যে আপনাকে যেটা বলছি সেটা করে। তো ওই তাবিজগুলো যখন ফুবুর গায়ে লাগানো হলো, তখন ফুবু মানে এক রাত্রেবেলা উঠে বলতেছে যে তুই পারবি না আমার সাথে এই করতে, তুই তাবিজ আনছিস ঠিক আছে, তো তোর খবর আছে, তুই এগুলা করতে যাচ্ছিস ঠিক আছে, বলতেছে তুই এই করতে যাচ্ছিস, এগুলা ঠিক না। তো বলছে যে মানে ফুবা বলছে যে তুমি কি বলছো? তো আসলে ফুবু তখন নিজের হয়ে বলছিল না, আসলে ও বলাচ্ছিল যে তুই এই তাবিজ লাগাইছিস, তোর খবর আছে ঠিক আছে। হ্যাঁ, তারপরে মনে করেন একদিন বর্ষার সময় তখন আমার ফুপু তার ছেলেকে বললো যে তুই নদীর ওপার গিয়ে কেরোসিন তেল নিয়ে আসে। তো তখন বললো যে আম্মু বাসায় তো কেরোসিন তেল আছে, আমি কেন কেরোসিন তেল আনতে যাব? বলে আন, দরকার আছে, কালকে আবার কে যাবে কেরোসিন তেল আনতে? তো ছেলে বললো যে মা প্রতিদিনের মতো তুমি আমাকে আজকে চুমু দিলে না কেন? তো বললো যে দেখ বাবা আমি যদি আজকে তোকে চুমু দিই তাহলে ও তোর ক্ষতি করবে। তাই বলে বাচ্চা তো ছোট মানুষও বোঝে নাই, তো ও চলে গেছে ওপার। তো রাত্রিবেলায় 9টার সময় আমার ফুবা তার ছেলে আসলো, এসে দেখলো যে ঘরের বাতি নিবানো। তো ফুবা বললো যে হয়তো বা তোর মা ঘুমিয়ে গেছে তাই বাতি নিবানো, তুই তোর মাকে দিয়ে ঘুম থেকে উঠা, আমি হাত পা ধুয়ে আসছি। তো পরবর্তীতে ফুবা যখন পুকুরে গেল পা ধুতে, তখন ও বাচ্চাটা চিৎকার দিল জোরে, যে তখন ও দৌড়ে যে ফুবা দেখে যে ফুবু এটা এসে দড়িতে ফাঁসি অবস্থায় ঝুলে আছে, আর মানে মাটি থেকে কিঞ্চিত হালকা শূন্যের উপরে। তো পরবর্তীতে মানে তখন তো মানুষ ওটা নিয়ে গবেষণা করার সময় নেই, একটা মানুষ মারা গেছে তখন সবাই নিয়ে মানে করতেছিল। তো লাশটা আনার কেউ সাহস পায়নি। তো আমার এক ফুবা ছিল, সে নামাজ কালাম পড়তো, সে দোয়া দূরত করে লাশটাকে নামালো, পুলিশ পোস্টমর্টমে নিয়ে গেল। তো পোস্টমর্টমের রিপোর্ট সবকিছু আসার পর মানে কোনো ধরনের মানে আত্মহত্যা, গলা দড়ি এ ধরনের কিছু পাওয়া যায়নি। তো পরবর্তীতে একদম মানে সুইসাইড কেস যেন হেডে কোনো কিছু মানে পাচ্ছে না পুলিশ এগুলা ঠিক আছে। তো কিভাবে নিবে, মানে এমন একটা সিচুয়েশন ছিল, ফাঁসির দড়িটা ওভাবে ফাঁসিতে আর কি মরার কথা না, মনে হচ্ছে কে জানি মেরে ওখানে ফাঁসিতে ঝুলিয়ে রাখছে। তো এই নিয়ে আর কি অনেক দিন অনেক ঝামেলা গেল। তো পরবর্তীতে ওই বাড়িতে থাকতে মানা করলো, যে কেউ বাড়িতে থাকবেন না ওই রাত্রিবেলায়। তো পরের দিন সকালবেলায় মানে আমাদের যে দাদা বাড়ি সেখানে সবাই রইলো। তো পরের দিন সকালবেলা এক লোক যে বললো আপনারা কি ওই রাত্রিবেলায় ওই বাড়িতে কেউ ছিলেন? বলে না তো, আমরা কেউ বাড়িতে ছিলাম না, বাড়িতে সম্পূর্ণ তালা মেরে আমরা চলে আসছি। বলে আমি রাত্রিবেলায় আমি বাড়ি যাচ্ছিলাম, ওই বাড়ির পাশ দিয়ে তখন শুনলাম কান্নার আওয়াজ। আমি হয়তো ভাবছি যে স্বাভাবিকভাবে যে কান্নার আওয়াজ, যেহেতু ওটা ওই আপনারা তো মারা গেছে মানুষ, এখানে বাড়িতে কান্নাকাটি করবেন এই স্বাভাবিক। কিন্তু বলতেছে যে না আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, তাহলে কান্নাকাটি করবে কে? তো এ নিয়ে মানে সবাই একটু অবাক হলো যে কি বলে কান্নাকাটির আওয়াজ। তো আমাদের মধ্যে মুরব্বী ছিল, আমাদের সবাই আলোচনা করলো যে বাড়িটার মধ্যে আসলে বন্ধক টন্ধক দেওয়া উচিত, নাহলে এটা পরবর্তীতে ক্ষতি হতে পারে। তো পরবর্তীতে এক হুজুরকে ডাকা হলো, বলো যে আপনি সে বাড়ি বন্ধক টন্ধক করতে পারে। তো সেকে বলা হলো, সে বললো যে আমার সাথে একজন সক্ষম লোক লাগবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কে মানে সক্ষম লোক হবে? তো একজন সিলেক্ট হলো, সে বললো নিজের ইচ্ছাই বললো যে হ্যাঁ আমি করব কাজ আপনার সাথে। তো আসরে নামাজের পর সে কিছু বালি, তারপরে আগরবাতি, মোমবাতি এগুলো নিয়ে এলো ইনস্ট্রুমেন্ট, তারপর কি জানি দোয়া পড়লো, বালিগুলো কয়েকবার হাতে নিয়ে ফু দিয়ে, তো বললো এগুলো বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো উনি ছিটিয়ে দেওয়ার পর তো ওই দিন রাত্রেবেলায় তাকে স্বপ্নে নাকি কে বললো যে তুই এই কাজ করেছিস, ঠিক আছে তোর বড় বিপদ আছে সামনে, তুই এই কাজটা করে খুব ভুল করেছিস। তো ওই লোক আবার সকালবেলায় হুজুরের কাছে চলে গেল, যে দেখেন আমি তো কালকে আপনার সাথে এগুলো করছি, এখন আমাকে এরকমের স্বপ্নে দেখলাম আমি এরকমের, আর আমার খুব ভয় করছে, তোর কি করা যায়?
তো পরবর্তীতে রোজা হুজুরে কিছু দোয়া দুরুদ মানে পরে ফু দিল, তারপর তাবিজ দিল। তাবিজ দেওয়ার পর বললো যে এরপর থেকে আপনার সমস্যা হবে না। তো এই চলে গেল। তারপরে ওই বাড়ি থেকে এখনো রাত্রিবেলায় কান্নার আওয়াজ পাওয়া যায় মাঝে মাঝে, ভাদ্র মাসের অমাবস্যা বা এই সময়। কিন্তু ওর আশেপাশে কেউ যায় না, মাঝে মাঝে গেলে ওখানে বেড়াতে যাই, মানে ওখানে একবার দেখে আসি ওই জায়গাটা। তো এই এখন তার মানে এখনো সেই বাড়িটাতে যখনই কেউ যায় তখনই কান্নার আওয়াজ রাতের বেলায় ওই এলাকা অতিক্রম করলে পাওয়া যায়, এবং বিশেষ করে ভাদ্র মাসে বা অমাবস্যা রাতে যদি